Hello and welcome to my channel. সময়টা ছিল শ্রাবণের এক বৃষ্টি ভেজা দিন। বাইরে বিরামহীন বৃষ্টি, তার ওপর মরা এসছে। তবে আশা করা যাচ্ছে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। অফিস ঘরের লম্বা বারান্দার এক কোণে বেঞ্চের ওপর বসে গঙ্গাতান্ত্রিক গাঁজা টানছে। একটু দূরে শ্মশান যাত্রীরা মরা রেখে গঙ্গাতান্ত্রিকের পায়ের কাছে বসে। একজন শুধু মরার কাছে বসে, দূরে কাঠের চুল্লি প্লাস্টিক দিয়ে ঢাকা। ডেড বডি জমা নেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র বাড়ির লোকজনদের হাতে তুলে দিয়ে আমি গঙ্গাতান্ত্রিকের পাশে এসে বসব। সদ্য মৃতা এক সধবা যুবতীর দেহ। শাড়ি, আলতা আর সিঁদুরে মুখটা খুব সুন্দর দেখাচ্ছে। আমি বললাম, দেখেছো মেয়েটিকে? গঙ্গাতান্ত্রিক আমার মুখের দিকে চাইল, বলল, তোকে তো আগেই বলেছি, যৌবনে আমি তন্ত্র সাধনা করলেও আসনে বসার সময় ছাড়া রক্তবস্ত্র পরতাম না। সাদা পাজামা পাঞ্জাবি পরতাম। তখন আমি বীরভূমে ডেরা বেঁধেছি কঙ্কালীতলা শ্মশানের একটু দূরে নির্জনে মনসা ভৈরবীর বাড়িতে। দুখানা ঘর, একটাতে ভৈরবী বুড়ি থাকে আর অন্য ঘরে আমি। আমার পরিচয় পেয়ে অল্প টাকার বিনিময়ে বুড়ি আমাকে থাকতে দিয়েছে। সকাল থেকে দুপুর অবধি বুড়ি ভিক্ষে করে কঙ্কালীতলার মায়ের মন্দিরে, তারপর বাড়ি ফেরে। আমি আর বুড়ি দুজনে মিলে খাই। বুড়ি রাধে। আমি বোলপুরে এসে ভিক্ষা করে যা পাই সব তুলে দিই বুড়ির হাতে। শ্মশানের শেষ রাত অব্দিও সাধনা করি, তারপর ঘরে ফিরে এসে ঘুমোই। গুরুজির নির্দেশ কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে সাধনায় সিদ্ধিলাভ করতে গেলে। এভাবেই চলছিল জীবন। এক বর্ষাকালের বিকালে শ্মশানে বসে আছে। এমন সময় একদল লোক 19-20 বছরের একটা যুবতী মেয়ের লাশ নিয়ে এলো। কি একটা অসুখে মরেছে, সবে চিতায় শোয়ানো হয়েছে, আগুন দিতে যাবে। এমন সময় উঠল ঝড়। নিমেষের মধ্যে শুরু হলো বৃষ্টি। তার সঙ্গে ঘন ঘন বাজ পড়াও আরম্ভ হলো। লোকগুলো মাথা বাঁচানোর জন্য ছুটে এলো বটগাছটার নিচে, যেখানে আমি বসেছিলাম। মরাটা চিতার ওপরেই ভিজতে লাগলো। এবার প্রচন্ড জোরে একটা বাজ পড়ল। মনে হলো সারা শ্মশানটা আলোয় সাদা হয়ে গেল। অনেকক্ষণ পর ঝড় বৃষ্টি থামল। লোকগুলো আবার এগিয়ে গেল চিতার দিকে। আমি দূর থেকে দেখলাম লোকগুলো উত্তেজিত হবে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে। তারপর ওদের মধ্যে একজন কি একটা বলল। সবাই বাবা গো মা গো বলে চিতা না জ্বালিয়েই দৌড়ে পালালো। আমি আস্তে আস্তে চিতার কাছে এসে দেখলাম মরাটা নেই। খুব অবাক হয়ে গেলাম। চারদিক খুঁজে দেখলাম কোথাও কিচ্ছু নেই। রাতে বাড়িতে ফিরে এলাম। সবে ঘুমটা এসেছে, হঠাৎ দেখি কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা খুলে দেখি সেই মেয়েটি যে চিতা থেকে উধাও হয়ে গেছিল, জলে ভিজে একসার। আমার পা হঠাৎ করে জড়িয়ে ধরল আশ্রয়ের জন্য। বুঝলাম মেয়েটি সত্যি সত্যি মরেনি, হয়তো নারী ক্ষীণ হয়ে এসেছিল। গ্রামের লোক বুঝতে না পেরে শ্মশানে পোড়াতে নিয়ে চলে এসেছিল। ঝড় বৃষ্টির সময় জ্ঞান ফিরে আসাতে চিতা থেকে উঠে পালিয়েছে। আমি বুড়িকে ডেকে তুললাম। বুড়ি সেই রাতে তাকে আশ্রয় দিল। পরদিন সকালে মন্দিরে গিয়ে শুনি গতকাল ভীষণ কাণ্ড হয়েছে। পলাশগুড়ি গ্রামের একটা মেয়েকে চিতা থেকে নাকি পিশাচ তুলে নিয়ে গেছে। আমি ফিরে বুড়িকে সব কথা বললাম। বুড়ি মেয়েটাকে বলল, ওকে কেউ আর এখন ঘরে তুলবে না।
তোর কোথাও ঠাই হবে না, তুই এখানেই থাক, ঘরের কাজ কর। এদিকটায় কেউ আসে না, আর কেউ যদি এসে পড়ে বলবি তুই আমার বঞ্ঝি, কোনো ভয় নেই। মেয়েটির নাম ছিল পদ্ম, আমরা নাম দিলাম কমলা। ধীরে ধীরে কমলার সাথে আমার অন্তরঙ্গতা সৃষ্টি হলো। আমি ওর প্রতি আকৃষ্ট হলাম। স্থির করলাম ওকে আমার সাধন সঙ্গিনী বানাবো। কয়েকদিন পরে আমি পলাশগুড়ি গ্রামে গেলাম। শুনলাম কি যেন একটা অজানা রোগ গ্রামে দেখা দিয়েছে। তাদের বিশ্বাস, মেয়েটাকে পিশাচে নিয়ে যাওয়ার পর থেকেই পিশাচের নজর লেগেছে গ্রামের উপর। প্রতিদিন মানুষ মরছে। ভয়ে তারা কঙ্কালীতলা শ্মশানে যেতে পারছে না। অজয় নদীর চরে দাহ করেছে। আরও শুনলাম এই যে পিশাচের হাত থেকে বাঁচার জন্য ভৃগু ওঝা তার চেলাদের নিয়ে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল। মা শীতলার থানে রোজ পূজা চলছে। সেই রাতে স্বপ্নে আমি গুরুজির দর্শন পেলাম। তিনি আমায় ডাকছেন। আমি সকাল হতেই বুড়ির হাতে কমলার দায়িত্ব দিয়ে তারাপীঠে গুরুজির আশ্রমের দিকে রওনা দিলাম। গুরুজি আমাকে দেখে প্রচণ্ড রুষ্ট হলেন। তিনি বললেন, তোকে আমি কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছিলাম, পারলি না। কত ক্ষতি করলি জানিস? আমি তার পা জড়িয়ে ধরলাম, সব কথা তাকে খুলে বললাম। তিনি কিন্তু এবার একটু নরম হলেন। আমি আবার গুরুজির সাথে তন্ত্র সাধনা শুরু করলাম। এই ঘটনার কয়েকদিন বাদে গুরুজি আমাকে বললেন, কাল আমরা কঙ্কালীতলা যাব। আমি, গুরুজি আর মহারাজ তিনজনে এসে পৌঁছলাম কঙ্কালীতলা। এসেই শুনলাম ভীষণ একটা কাণ্ড ঘটে গেছে। বুড়ির কথা না শুনে কমলা একদিন চুপি চুপি তার বাড়ির লোকেদের সাথে দেখা করতে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল। তাকে দেখে সবাই দৌড়ে পালাচ্ছে। তার নিজের বাড়ির দরজাও বন্ধ করে দিয়েছে। কেউ তার ডাকে সাড়া দেয়। সে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছিল, তখন কে একজন দূর থেকে একটা কাঠের টুকরো ছুঁড়ে মারে, যেটা কমলার মাথায় এসে লাগে। মাথায় লাগার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই অবস্থায় তারা তাকে বেঁধে ভৃগু ওঝাকে খবর দেয়। ভৃগু আর তার দুই সাঙ্গাত মিলে ওকে গ্রাম থেকে নিয়ে আসে। তারপর দিন কমলার লাশ পাওয়া যায় অজয় নদীর চরে, ধর্ষিতা অবস্থায়। ডেথ সার্টিফিকেট থাকার জন্য পুলিশ কোনো কেস ফাইল করতে পারেনি, পুড়িয়ে দিয়েছে। শুনে আমার চোখ আগুন জ্বলতে লাগলো। গুরুজি আমার মনের কথা বুঝতে পারলেন। গুরুজি বললেন, সামনের অমাবস্যা আসতে আর মাত্র 4 দিন বাকি আছে। ওই অমাবস্যায় আমরা যজ্ঞ করব শ্মশানে। 4 দিনের মাথায় সবকিছু গুছিয়ে নিয়ে আমরা বসলাম যজ্ঞে। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विद्महे नमः। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विद्महे नमः। এবার আমরা 4 জন, আমি, গুরুজি, মহারাজ আর মনসা ভৈরবী। যজ্ঞ শুরু হলো। একসময় যজ্ঞ কুণ্ডলিতে দেখা দিল কমলার ছায়া।
বোলপুরের মেলা থেকে ফিরছিল ন্যাপা আর রহমান। সন্ধে হয়ে এসেছে। ওরা দেখল রাস্তার ধারে 15-16 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জিজ্ঞেস করাতে বলল পলাশগুড়ি থেকে বন্ধুদের সাথে মেলায় এসেছিল, বন্ধুদের পাচ্ছে না, হারিয়ে গেছে। সে আগে কোনোদিনও এত দূরে আসেনি, রাস্তাও চেনে না। ন্যাপা রহমান তাকে পলাশগুড়ি পৌঁছে দেবে বলতেই সে সঙ্গে সঙ্গে চলতে লাগলো। এরপর ওরা দুজন মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে অন্য পথে তাড়াতাড়ি পৌঁছানো যাবে বলে অজয় নদীর চরে নিয়ে এলো। এবার আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। একটা নির্জন জায়গায় এসে রহমান মেয়েটার মুখটা জোরে চেপে ধরল। মেয়েটা ভয়ে নিস্তেজ হয়ে পড়ায় ওরাও মেয়েটাকে মাটিতে শুয়ে দিল। ন্যাপা মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ল। রহমান দূরে নদীর দিকে চেয়ে রইল। হঠাৎ একটা চিৎকার শুনে রহমান যা দেখলো তাতে তার হাড় হিম হয়ে গেল। ন্যাপাকে মাটিতে ফেলে মেয়েটা তার উপরে চড়ে বসেছে। মুখ দিয়ে ন্যাপার টুটি কামড়ে ধরেছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। রহমান ছুটে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেই মেয়েটি এক ঝটকায় রহমানকে দূরে ছুঁড়ে ফেলে দিল। কি এই যে একটা কঙ্কাল, চোখ দুটো জ্বলছে, দাঁত দুটো কস থেকে বেরিয়ে আছে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ছুটতে শুরু করলো রহমান। মেলা থেকে তখন একদল লোক ওই পথেই আসছিল। সব কথা শোনার পর তারা রহমানের সাথে গিয়ে দেখলো ন্যাপার দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। সবাই ভয়ে থানার দিকে দৌড়ল। রহমান কাঁপতে কাঁপতে ভৃগুর বাড়িতে গিয়ে সব কথা বলল। ভৃগু ছক কেটে গণনা শুরু করলো। একটু পরে গণনা শেষ করে বলল, মেয়েটা এখন পিশাচিনী হয়ে গেছে, প্রতিশোধ নিতে চাইছে। সে আমাদের কাউকে ছাড়বে না। তোকে একটা মাদুলি দিচ্ছি, সব সময় গলায় পড়ে থাকবি, আর ভুলেও রাতে একা কোথাও বের হবি না। কয়েকদিন ভালোভাবেই কেটে গেল। রহমান কিছুটা নিশ্চিত। একদিন বিকেলবেলা রহমান মসজিদের পাশে আব্দুলের দোকানে চা খাচ্ছে। এর মধ্যে কি একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আচমকা আবিদ আর ইমানের মধ্যে ঝগড়া লেগে গেল। সেখান থেকে মারামারি। রহমান অনেক কষ্টে দুজনকে ছাড়িয়ে দিয়ে বাড়ির পথ ধরল। রাতে খেয়ে দিয়ে উঠে ঘটি নিয়ে বারান্দায় একদিকে আঁচাতে গেছে। একটু দূরে বিবি গামছা হাতে দাঁড়িয়ে। মুখে জল দিতে দিতে হঠাৎ যেন মনে হলো গলার মাদুলিটা আর নেই। সত্যিই তো, মাদুলিটা গেল কোথায়? কিছু ভাববার আগেই কে যেন রহমানের চুল ধরে টেনে অন্ধকারে নিয়ে গেল। রহমান ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। শুধু গো গো করে আওয়াজ বেরোচ্ছে মুখ থেকে। রহমানের বিবির চিৎকারে চারদিক থেকে লোক জড়ো হয়ে গেল। সবাই রহমানকে খোঁজাখুঁজি করা শুরু করলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না সেই রাতে। ভোর হলে দেখা গেল রহমানের দেহটা অনেকটা দূরে একটা পুকুরের ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। কেউ যেন ভয়ঙ্কর আক্রোশে দেহটাকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে। প্রচন্ড ভয় পেয়ে গেল ফিরে। তড়িঘড়ি তল্পিতল্পা বেঁধে ট্রেনে একটা কূপ জোগাড় করে চড়ে বসল। কামাখ্যায় তার গুরুর কাছে যাওয়ার জন্য, যদি এ যাত্রায় বাঁচা যায়। কূপে আর মাত্র একজন যাত্রী ছিল। পরে স্টেশনে ট্রেন দাঁড়াতেই সে নেমে গেল। ভৃগু ভালো করে দরজা এঁটে জানলা বন্ধ করে বসে রইল। তখন রাত প্রায় 10টা হবে। দরজায় আঘাত। কে? ভৃগু জিজ্ঞেস করতেই দরজার ওপার থেকে উত্তর এলো, টিকিটটা চেক করতে এসেছি।
ভৃগু দেখল একজন বৃদ্ধকে নিয়ে টিটি এসেছেন। দরজা খুলে দিল ভৃগু। বৃদ্ধ ভদ্রলোক এসে সুটকেস রেখে বসলেন। বললেন যে তিনি পরদিন ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবেন। টিকিট পরীক্ষক ভৃগুর টিকিট চেক করে চলে গেলেন। ভৃগু এবার আশ্বস্ত হল। ট্রেন ছুটছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ভদ্রলোক বললেন, জানলাগুলো বন্ধ করে রেখেছেন কেন? আপনার গরম লাগছে না? খুলে দিন, বাতাস আসুক। ভৃগু জানালা খুলে দিল। এক ঝলক ঠান্ডা বাতাস এসে কামরাটাকে বেশ ঠান্ডা করে দিল। আলোটাকে কমিয়ে দিয়ে ভৃগু গায়ে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। যা দেখলো তাতে ভয়ে তার মুখ সাদা হয়ে গেল। তার উল্টো দিকে সিটের সেই বৃদ্ধ মানুষটি গেল কোথায়? তার বদলে বসে আছে সেই মেয়েটি যাকে তারা ধর্ষণ করে খুন করেছিল। আস্তে আস্তে মেয়েটির চেহারা পাল্টে গেল। বেরিয়ে এলো কঙ্কাল। চোখে তার প্রতিশোধের আগুন। এবার দুখানা হাত ছাড়াশির মতো এগিয়ে দিয়ে ভৃগুর গলাটা টিপে ধরল। মেলি গলায় একটা খিলখিলে হাসির আওয়াজ শোনা গেল। ভৃগুর মুখ থেকে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। পরদিন রেল পুলিশ ট্রেনের কামরা থেকে উদ্ধার করলো ভৃগুর মৃতদেহ। সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, চোখটা বিস্ফারিত, জিভটা বেরিয়ে এসেছে। কাগজে খবরটা বেরিয়েছিল। সেই রাতে কমলা ছায়ামূর্তি আমার কাছে উপস্থিত হয়েছিল। তার মুখে তখন তৃপ্তির হাসি। আমাকে শুনিয়েছিল তার প্রতিশোধ নেবার কাহিনী, আর এটাও বলেছিল যে তুমি ডাকলেই আমি আসবো। গল্পটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিন। আমরা এই ধরনেরই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গল্প আপনাদের জন্য নিয়ে আসবো।